হ্যালো বন্ধুগণ, আমি সাইলাস হালদার। সবাইকে আমার ডাটা সায়েন্স বাংলা চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অনেক খুশি যে আমি স্ট্যাটিস্টিক্সের উপর একটা প্লেলিস্ট বানাতে পেরেছি এবং ডাটা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে এগুলো ধাপে ধাপে যে অধ্যায়গুলো আছে মোটামুটি কমপ্লিট করতে করতে পারতেছি। আপনাদের সহযোগিতা আমার সাথে সব সময় আছে আমি জানি। তো আজকে আমি যে ভিডিও নিয়ে আসছি সেটা মূলত প্রোগ্রামিংয়ের উপরে। আমি বাইনোমিয়ালের কনসেপ্ট, বেসিক কনসেপ্ট ভালোভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছি, হয়তো আপনারা ধারণ করেছেন। ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করেছি, এর খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরেছি এবং মোটিভেশন ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। আজকে মূলত আমরা শুধু প্রোগ্রামিংয়ের উপরে, অর্থাৎ টোটাল যে সিনারিও এতদিন ধরে করে এসেছি এগুলোকে ক্যালকুলেশন যেভাবে করেছি এইটা আমরা প্রোগ্রামিংয়ের ভাষায় আমরা করব। একটা নির্দিষ্ট পরিমাণ ডেটা সেট নিব, ডেটা সেটের মধ্যে 100টার মতো রো থাকবে। আমি অ্যানাকন্ডা রান করেছি, অ্যানাকন্ডা রান করার পরে জুপিটার নোটবুকে এসেছি। এখন আমার এখানে বাইনোমিয়াল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করেছি। এই জায়গায় আমার একটা ডেটা সেট আছে এবং একটা পাইথন ফাইল ক্রিয়েট করলাম আর অ্যানাকন্ডা রান আছে। এখন আমি এই ডেটা সেটের উপরে ক্যালকুলেশন করব, যেগুলো বিগত ক্লাসে আমি ম্যাথের মাধ্যমে দেখিয়েছিলাম। আশা করি আজকে বাইনোমিয়াল ক্লাস শেষ হয়ে যাবে আমার। আর এরপরে কোনো প্রবলেম থাকলে আপনারা অবশ্যই কমেন্টে লিখবেন। শুরু করি। এখানে সর্বপ্রথম আমাকে কিছু মডিউল ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট পান্ডাস পিডি। সর্বপ্রথম আমরা পান্ডা ইম্পোর্ট করে নিলাম। তারপরে ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি। তারপর ইম্পোর্ট ম্যাট, যেহেতু ম্যাট প্লট লিব নিয়ে কাজ করব সেজন্য এই মডিউলটা নিয়ে আসতে হবে অ্যাজ পিএলটি। তারপর আমি রান করে দেব। এখন আমার দ্বিতীয় কাজ হচ্ছে ডাটা সেট লোড করা। তাহলে ডিএফ দিয়ে আমরা ডাটা সেটকে ব্যাখ্যা করি। আচ্ছা, আমরা ডাটায় লিখি। একটা লিখলেই হইল, আপনার যেই মন চায়, যেই নাম মন চায় সেই নামই আপনি লিখবেন। এখানে পিডি ডট রিড আন্ডারস্কোর সিএসবি, এটা হচ্ছে ডাটা সেটকে রিড করার জন্য কোড। ডাটা সেটকে রিড করব। আমি এখানে ডবল ইনভার্টেড কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পরে আমি আমার যে স্টোরেজের জায়গাটা আছে সেখানে চলে যাব। যাওয়ার পরে প্রপার্টিসে যাওয়ার পরে এই জিনিসটাকে কপি করে নেব। কপি করে এখানে পেস্ট করে দেব, কারণ একই লোকেশানে আছে। এখন আমি রান করে দেই। রান করার পরে প্রোগ্রাম রান হয়ে গিয়েছে। ডেটাকে আমি দেখার চেষ্টা করি, ডেটার কন্ডিশনটা কি পর্যায়ে আছে। 10 পর্যন্ত নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাচ আইডি আছে, তারপরে হচ্ছে গিয়ে ইন্সপেক্টেড বোতলস। এখানে হয়তো বা অনেক বড় ডেটা, আমরা একটু পরে ডেটার লেন্থ দেখব, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো কয়টা রো আছে। এই পাশে উপরে হচ্ছে কলাম, নিচে হচ্ছে রো। আপাতত আমি 10টা কলাম নিয়েছি, 10টা রো নিয়েছি, আর হচ্ছে কলাম যা আছে সেগুলো শো করলাম। এখন এখানে ব্যাচ আইডি আছে, ইন্সপেক্টেড বোতলস আছে, কোয়ালিটি বোতলস আছে, ডিফেক্টিভ বোতলস আছে। ইন্সপেক্টেড এবং কোয়ালিটি বোতলস এগুলোকে পজিটিভ বোঝাচ্ছে, যেহেতু দুটো আছে আমি এত ভেজালে যাচ্ছি না, আমি শুধু ডিফেক্টিভ বোতল নিয়ে কাজ করব। অর্থাৎ ডিফেক্টিভ বোতলের পরিমাণ কেমন এবং কি কতটুকু পার্সেন্টেজ আছে বা প্রবাবিলিটি কতটুকু, এটা আমরা ক্যালকুলেশন করব। তাহলে যেহেতু ডিফেক্টিভ বোতল নিয়ে কাজ করব, সেটাকে আমরা আলাদা করে নেই। এখানে আমরা লিখে দিই ডিফেক্টিভ কাউন্টস, অর্থাৎ ডিফেক্টিভের কাউন্টসটাকে আমি এখানে ক্যালকুলেশন করতে চাচ্ছি। তো আমি ডেটা নামে এই পুরো জিনিসটার নামই ডেটা নামে আখ্যায়িত করেছি, ডাটা ভেরিয়েবলের মধ্যে নিয়েছি। তো ডেটা ভেরিয়েবল থেকে আমি এই ডিফেক্টিভ, এটাকে কপি করে রাখি, ডিফেক্টিভ বোতলকে
বলবো যে তুমি আলাদা একটা ডেটা সেট ক্রিয়েট করো। এখানে আমি ডিফেক্টিভ জিনিসটাকে বলতেছি যে তুমি আলাদা একটা ডেটা সেট ক্রিয়েট করো। তা আলাদা ডেটা সেট ক্রিয়েট হয়ে গেছে, অর্থাৎ শুধুমাত্র এই কলামকে নিয়ে কাজ করব। এই কলামটাকে এগুলা থেকে আলাদা করে দিছি এবং ডেটা সেট আলাদা হয়ে গিয়েছে। আমরা যদি জিনিসটাকে একটু ভিজিট করি, ডট হেড দিয়ে 10 করে দেই, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র এই ডিফেক্টিভ বোতলসটাকে আমরা পাচ্ছি। অর্থাৎ এই ডিফেক্টিভ শুধুমাত্র এখানে যে ভ্যালুগুলো আছে সেগুলো আলাদা একটা ডেটা সেট ক্রিয়েট হয়ে গিয়েছে, সেটার নাম হচ্ছে ডিফেক্টিভ কাউন্টস। আমি এত বড় নাম দিয়েছি, আপনি চাইলে দিতে পারেন বা অন্য কোনো নাম দিতে পারেন, শর্টকাট যে কোনো। আমরা শর্টকাটই ইউজ করব যেহেতু জিনিসটা এন্ট্রি লেভেলের। এখন আমরা ডেটা সেট সম্পর্কে অতটা ভালো বিস্তারিত বলিনি, তা সেই জন্য একটু বিস্তারিত লিখতেছি জাস্ট বোঝার সুবিধার্থে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমি আরেকবার রিপিট করি। সর্বপ্রথম আমরা কিছু মডিউল নিয়েছি, নামপাই, পান্ডা, এগুলো আমরা নিয়ে থাকি ক্যালকুলেশন করার জন্য। এটা প্লট ডিস্ট্রিবিউশন দেখার জন্য, প্লটের অবস্থান কীরকম ভিজুয়ালাইজেশন দেখার জন্য আমরা ম্যাটপ্লটলিব নিয়ে থাকি। তারপর ডেটা সেটকে আমরা রিড করেছি, ডেটা সেটের অবস্থান বোঝার চেষ্টা করলাম, এটাকে ভিউ করে দেখলাম যে এটা নিয়ে কাজ করলে আমাদের সুবিধা হয়, সেজন্য এটাকে আলাদা একটা ডেটা সেট বানিয়ে নিয়েছি। এটাই কাজ করেছি। এখন আমরা নেক্সট কাজে চলে যাব, সেটা হচ্ছে গিয়ে এন ভ্যালু এবং পি ভ্যালুকে বের করা। এরপর আমরা এন এর ভ্যালু বের করব। এন ইজ ইকুয়াল টু ডাটা সেটকে নিয়ে আসি। ডাটা সেটকে নিয়ে আসার পরে আমি এখানে ইন্সপেক্টেড বোতলকে নিয়ে কাজ করি, অর্থাৎ 0-র পরিমাণ কতটুকু আছে, 1-এর পরিমাণ, 2-এর পরিমাণ, এগুলো আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে আমরা ইন্সপেক্টেড ভ্যালুকে দিলাম ডট আই লক 0। সর্বপ্রথম 0কে নিয়ে কাজ করি, 0-র অবস্থানটা বোঝার চেষ্টা করি। এন ইজ ইকুয়াল টু কত ভ্যালু পাওয়া গেছে, 10। যদি এখানে 1 দেই, কারণ এখানে 0, 1, 2 এই তিনটা উপাদানই দেখা যাচ্ছে। এখানে 1-এর পরিমাণ কত, সেটাও 10 দেখা যাচ্ছে। 2-এর কি পজিশন, 10 দেখা যাচ্ছে। যাক, আমরা এন এর ভ্যালু 10কেই কাউন্ট করে নিচ্ছি। এটার উপরে যদি আমি এন এর ভ্যালু নির্ধারণ করি, সেক্ষেত্রে আমরা ভ্যালু এরকমই পাচ্ছি, এখানে 10 রয়েছে। আমরা পি এর ভ্যালু নির্ধারণ করি, পি আন্ডারস্কোর ভ্যালুস ইজ ইকুয়াল টু, এখানে আমরা একটা ডেটা সেট ক্রিয়েট করেছি, সেই ডেটা সেটকে আমরা নিয়ে আসব, সেটা হচ্ছে ডিফেক্টেড কাউন্টস। এই জিনিসটাকে নিয়ে আসব পি ভ্যালু নির্ধারণ করার জন্য। এই জিনিসটার সাথে আমি কি করব, এখানে কতগুলো ভ্যালু আছে, অর্থাৎ এই ডিফেক্টিভ কলাম নিয়ে আমি যেহেতু কাজ করতেছি, ডিফেক্টিভ বোতল এই জিনিসটাকে নিয়েই কাজ করতেছি। এখানে যে ভ্যালুগুলো আছে এগুলার কাউন্ট বের করতে হবে আমাকে সর্বপ্রথম, সেজন্য ভ্যালু কাউন্ট। মনে রাখবেন, ভ্যালুগুলোকে কাউন্ট করতে হলে আমরা এই কমান্ডটা ইউজ করি, ভ্যালু কাউন্টস। আমি পান্ডার টিউটোরিয়ালে মোটামুটি এগুলো বুঝিয়েছি। এখন এটাকে আমরা শর্ট ইন্ডেক্স করে দেব, প্লাস এন এর সাথে ভাগ করে দেব। 10 না দিলে হয়, আমরা এন দিয়ে ভাগ করে দিই। আমরা ভাগ করে দিলাম। এখন যদি আমরা পি ভ্যালু পাই, পি আন্ডারস্কোর ভ্যালুস, তাহলে রেজাল্টটা এরকম দাঁড়ায়। এখানে আমাদের 0-র পরিমাণ আছে 4.0, 10 দিয়ে ভাগ দিয়েছি। তারপরে হচ্ছে 1-এর পরিমাণ আছে 3.3, তারপরে 2-এর পরিমাণ আছে 2.2, 3-এর পরিমাণ আছে 0.5। মোটামুটি আমরা পি ভ্যালু ক্যালকুলেশন করে ফেলেছি। এখন আমাদের নেক্সট কাজ হচ্ছে গিয়া প্রবাবিলিটি মাস ফাংশন ক্রিয়েট করা। যেহেতু এন এবং পি এর ভ্যালু আমরা পেয়েছি, আমি এভাবে ক্যালকুলেশন করতে চাচ্ছি না, আমি ফ্রিকোয়েন্সি অর্থাৎ টোটাল কলামকে ধরেই কাজ করতে চাচ্ছি। যেহেতু আমরা সফটওয়্যার ইউজ করতেছি, সফটওয়্যার ইউজ করার ক্ষেত্রে আমরা অবশ্যই ভেঙে ভেঙে করার কোনো মানে নেই, আমরা শর্টকাট সিস্টেমই দেখব। তো এই জায়গায় আমি ফ্রিকোয়েন্সিকে আলাদাভাবে, এই যে এখানে দেখেন যেভাবে আমরা পি এর ভ্যালু বের করেছি, ফ্রিকোয়েন্সিকে আমরা আলাদাভাবে কাউন্ট করব। অর্থাৎ ধরেন আমরা পি ভ্যালুটা টোটাল ডেটা সেটের উপরে ক্রিয়েট করতে চাচ্ছি, সেই জন্য আমরা এখানে লিখব
বানান ভুল হলে মাফ করে দিয়েন, ফ্রিকুয়েন্সি, আচ্ছা যাই হোক হয়েছে, সমান সমান আমার যে ডিফেক্টিভ কাউন্টস আছে সেটাকে আমি নিয়ে আসি, অর্থাৎ এই ডেটা সেট আমি আলাদাভাবে ক্রিয়েট করেছি, সেটাকে আমি আলাদাভাবে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এর উপরে আমি পি ভ্যালু নির্ণয় করতেছি। তাহলে সেম কোডগুলো এখানে লিখে দিই, ভ্যালু কাউন্টস ডট শর্ট ইন্ডেক্স। তাহলে এই জিনিসটা হয়ে গেল কি, আমার পি ভ্যালু নির্ধারণ হয়ে গেল। আমি জিনিসটাকে রান করি, রান করার পরে আমি দেখি এর ভ্যালুটা কেমন আসলো। সেমই আসার কথা, দেখেন সেমই এসেছে। এখানে কি জিরোর পরিমাণ 40টা আছে, একের পরিমাণ আছে 33টা, এবং দুইয়ের পরিমাণ আছে 22টা, আর তিনের পরিমাণ 5টা। অর্থাৎ টোটাল যে টেবিলের মধ্যে ভ্যালুগুলো আছে সবগুলোকে আমি জিরোর পরিমাণ কয়টা আছে, ওয়ানের পরিমাণ কয়টা আছে, টু এর পরিমাণ কয়টা আছে, সবগুলোকে আমি পি ভ্যালু হিসেবে ব্যাখ্যা করেছি। অর্থাৎ ফ্রিকোয়েন্সি নামের এখানে রেখেছি, কিন্তু ধরে নেন এটা পি ভ্যালু, আলাদা আলাদাভাবে পি ভ্যালু। আমরা কি আপনাদের মনে পড়ে কিনা, এখানে দ্বিতীয় নম্বর ম্যাথে আমরা যদি যাই, সেখানে দেখেন 12-র জন্য 12 হলে কত হয়, 13 হলে কত হয়, পি ভ্যালুর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা ক্যালকুলেশন করেছি। এখানেও সেমভাবে আমরা ক্যালকুলেশন করতেছি। একটু বোঝার চেষ্টা করেন, এটার সাথে এটা আপনারা একটু মিলিয়ে দেখবেন, তবেই পারবেন। আমরা এখানে টোটাল কলামটাকে নিয়ে কাজ করতেছি, কিন্তু টোটাল সেমই কনসেপ্ট, টোটাল কলামটা নিয়ে কাজ করতেছি। টোটাল কলামের মধ্যে প্রত্যেকটা ভ্যালু, জিরোকে আলাদা করে নিয়েছি, ওয়ানকে আলাদা করে নিয়েছি, টুকে আলাদা করে নিয়েছি। দেখেন এগুলা টোটাল কাউন্টগুলো কি অবস্থায় আছে, জিরো আছে 40টা, এক আছে 33টা, দুই আছে 22টা, তিন আছে 5টা। এভাবেই আমরা ডিফেক্টিভ বোতলটা চিহ্নিত করেছি, এটাকে আমরা ফ্রিকোয়েন্সি নামে আখ্যায়িত করেছি। এর মধ্যে যে কাউন্টগুলো আছে সেগুলোকে ফ্রিকোয়েন্সি, আমরা দেখেন এখানে যাকে পি ভ্যালু হিসাবে আখ্যায়িত করেছি, কিন্তু এখানে যেহেতু র্যান্ডম 10টা করে নিয়েছি র্যান্ডমলি ভ্যালু, সেই জন্য 10 দিয়ে ভাগ দেওয়া হয়েছে। তো এখানে ফ্রিকোয়েন্সি আমরা পেয়েছি এত। এখন নেক্সট কাজে আমরা চলে যাই। এখন আমি এটার একটা লেন বের করতে চাচ্ছি, কারণ হচ্ছে এটাকে আমি এন হিসাবে আখ্যায়িত করব। এই ভ্যালুটাকে আমি এন মনে করি, মনে মনে ধরে নিই এন। তো এই জন্য আমাকে কি করতে হবে, এটাকে কোনো ডাটা সেট বানাইতে চাচ্ছি না, জাস্ট লেন্থ বের করে নেব এটার, অর্থাৎ এর কতটুকু পরিমাণ ভ্যালু আছে। এখানে দেখা যাচ্ছে 100টা, এর লেন্থ হচ্ছে গিয়ে 100টা, অর্থাৎ এই কলামের মধ্যে টোটাল রো আছে 100টা, টোটাল রো শুধুমাত্র ডিফেক্টিভ বোতলে আছে 100টা কলাম, এগুলা প্রত্যেকটাই 100টা 100টা করে আছে। তো এটাকে আমরা আপাতত এই পুরা রোটাকেই আমরা এন ভ্যালু ধরেন। এখন এই জিনিসটাকে আমরা এন বানিয়েছি আর এই জিনিসটাকে পি বানিয়েছি, অর্থাৎ টোটাল ফ্রিকোয়েন্সিকে আমরা পি বানিয়েছি আর টোটাল লেন্থকে, পুরো কলামটাকে ধরে আমরা নাম্বার বানিয়ে নিয়েছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাকে পিএমএফ ক্যালকুলেশন করতে হবে। তো পিএমএফ ক্যালকুলেশন করতে গেলে আমি কি করব, যে কাজটা করব সেটা হচ্ছে পিএমএফ ইজ ইকুয়াল টু, এখানে লেন্থ বের করেছি আর ফ্রিকোয়েন্সি বের করেছি, তো ফ্রিকোয়েন্সির সাথে লেন্থকে আমি ডিভাইড করে দেবো, যেটা এখানে করেছিলাম পি ভ্যালুতে, দেখেছেন। অর্থাৎ পি ভ্যালুর সাথে নাম্বার আমরা ভাগ করার ক্ষেত্রে তো আমরা এভাবেই তো পিএমএফ ফাংশন নির্ণয় করি। এখানে যত সিম্পলটা বুঝালাম যে আমরা ক্যালকুলেশন করে আসছি এইভাবে, কিন্তু এখানে আমি পি ভ্যালু এটাকে ধরেছি, এটাকে কিন্তু পি ভ্যালু আমি পুরো কলাম নিয়ে যেহেতু কাজ করতেছি সেই জন্য পি ভ্যালু এটাকে ব্যাখ্যা করেছি। তাহলে এটাকে পি ভ্যালু ধরে নেই, আর এটাকে আমি ধরে নিলাম এন। এখন আমি রান করি পিএমএফ ক্যালকুলেশন, দেখি পিএমএফের ক্ষেত্রে দেখেন আলাদাভাবে আমি ব্যাখ্যা করতে পেরেছি। জিরোকে বললাম, এই যে দেখেন এখানে আমরা 12-র জন্য আলাদা করে নিয়েছি, কমপক্ষে 13-র জন্য কিভাবে ক্যালকুলেশন করতে হয়, এক্সপেক্টেড নাম্বার কেমন, আমরা কিন্তু ওগুলো ক্যালকুলেশন করে এসেছিলাম। এই জায়গায়ও সেমই করেছি, এখানে কোনো ডিফারেন্ট কিছু করি নাই। দেখেন
এখানে 0কে আলাদাভাবে নিয়েছি, 1কে আলাদাভাবে নিয়েছি, 2কে আলাদাভাবে নিয়েছি, 3কে আলাদাভাবে ক্যালকুলেশন করে নিয়েছি। আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার। আমি প্রথম থেকে আরেকবার, যেহেতু পিএমএফ ক্যালকুলেশন হয়ে গিয়েছে, এখন প্রথম থেকে আরেকবার আসি। আমি সর্বপ্রথম মডিউল নিয়েছি, ডাটাসেট লোড করেছি, ডাটাসেটের অবস্থান বুঝতে চেষ্টা করেছি, তারপর দেখলাম যে এই জিনিসটাকে নিয়ে কাজ করলে আমার এই সুবিধা হয়, এই জিনিসটাকে আলাদা করে নিয়েছি। আপনার যে কোনো কলাম যাকে লাগবে তাকে নিয়ে আপনি কাজ করবেন রিয়েল লাইফে। এটার হেড বের করেছি, এখানে 10টা ভ্যালু নিয়ে আমি দেখলাম কি অবস্থানে আছে, দেখতেছি যে জাস্ট এটা এক্সাম্পল হিসাবে আমি নিয়েছি এন এবং পিকে বোঝানোর জন্য কোডিংয়ের ক্ষেত্রে। তো এন এর ভ্যালু দেখতেছি আমি 10টা করে নিলে এরকম আসতেছে, 10টা করে। আর পি এর ভ্যালু আমরা টোটাল যে পি এর ভ্যালু আছে সেটাকে আমরা ইন্ডেক্স করে নিয়েছি, পি ভ্যালু হিসাবে আখ্যায়িত করেছি। করার পরে 10টা নাম্বারের সাথে ভাগ করে দিলাম, তাহলে ভ্যালুগুলো এরকম আসলো। তো এটা হচ্ছে কি আমার এক্সাম্পলের সাথে মিলিয়ে আমরা কাজটা করেছি, কিন্তু আমার উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই বোতলটাকে নিয়ে, অর্থাৎ পুরো কলামটাকে নিয়ে কাজ করা। সেজন্য পুরো কলামের মধ্যে আমি পি ভ্যালু নির্ধারণ করেছি, নির্ধারণ হয়ে গেল। এরপর পরই আমি ফ্রিকোয়েন্সিকে নিলাম, ফ্রিকোয়েন্সিকে বললাম ভাই তুমি হচ্ছে পি ভ্যালু, আমি ধরে নিলাম এটা পি ভ্যালু। তারপরে লেন্থ বের করলাম, লেন্থকে বললাম যে তুমি এন ভ্যালু, তারপরে একটার সাথে একটা ভাগ করে দিলাম সেই রুলস অনুযায়ী এখানে যে যে কাজ করেছিলাম। এর ফলে আমার যে রেজাল্টটা আসলো সেটাই হচ্ছে গিয়া পিএমএফ। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার পিএমএফ বের করা হয়ে গেল। তো পিএমএফকে আমি এখন সাম করে নিব, সাম করে দেখব। কারণ আমি বলেছি যদি যে ভ্যালুগুলো আমার বের হবে ভ্যালুগুলো যদি যোগ করলে 1 হয়, সেক্ষেত্রে আমরা ধরে নেব যে জিনিসটা প্রবাবিলিটি ক্যালকুলেশন করা যাবে। আর যদি 0 হয় তাহলে কিন্তু আমরা প্রবাবিলিটি ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে আমি পিএমএফ ডট সাম করে দিলাম, সাম করে দিলে রেজাল্ট আসতেছে 1, তার মানে এখানে প্রবাবিলিটি ক্যালকুলেশন করা যাবে, এটা পরীক্ষিত। এখন আমরা প্লট নিয়ে কাজ করব। তো প্লট করার জন্য আমরা ম্যাটপ্লটলিবকেও অলরেডি আমরা নিয়েছি। তো ম্যাটপ্লটলিবকে নিয়ে আমরা যেহেতু কাজ করব সেজন্য পিএলটি ডট ফিগার, এখানে ফিক্স সাইজ দিয়ে দিতে হবে। ফিক্স সাইজ দিলাম ইজ ইকুয়াল টু, ফিক্স সাইজ কত দেওয়া যায়, আমরা 8.5 দিয়ে দিই, 8,5 দিয়ে দিলাম, আমরা ফিক্স সাইজ নির্ধারণ করে দিলাম। এখানে পিএলটি ডট শো, তাহলে আমরা এখানে ফিক্স সাইজ দেখতে পাচ্ছি প্রিন্ট হয়ে গিয়েছে, এখানে ফিক্স সাইজ এরকম হবে, এটা বোঝাচ্ছে। এখন আমাদের নেক্সট কাজ পিএলটি ডট বার চার্টকে নিয়ে আমরা কাজ করব। তো সুতরাং বারকে নিয়ে যেহেতু কাজ করতে হবে আমি পিএলটি ডট বার লিখলাম। তো আমাদের এখানে পিএমএফ ডট ইন্ডেক্স, ইন্ডেক্সকে এখানে ব্যাখ্যা করতেছি, নিচে যেন ইন্ডেক্স আসে, ইন্ডেক্সটা যেন শো করে সেজন্য ইন্ডেক্সটা নিলাম। তারপরে আমরা নেব পিএমএফ ডট ভ্যালুটা যেটা পাইছি সেই ভ্যালুটাকে আমরা নিব, পিএমএফ এর যে ভ্যালু সেই ভ্যালুটাকে নিব। ভ্যালুস নেওয়ার পরে আমরা সেটাকে কালার করে দিই, একটু কালার করে দিলাম, কালারটা হচ্ছে স্কাই ব্লু দিলাম, স্কাই ব্লু। এখন আমরা এই তার যে বর্ডার আছে বা যে সাইজটা থাকবে সেখানে আমরা একটু কালো কালার করে দিই জাস্ট বোঝার জন্য। এরিজি কালার ইজ ইকুয়াল টু ব্ল্যাক, কালার ইজ ইকুয়াল টু ব্ল্যাক। আমরা ব্র্যাকেট ক্লোজ করি, আমরা একটু প্রোগ্রামটা রান করি। দেখেন এখানে বোঝার চেষ্টা করেন, আমরা পিএমএফ ইন্ডেক্সকে নিয়েছি, ইন্ডেক্স চলে আসছে, আসার পরে দেখেন ভ্যালুগুলোকে আমরা এখানে দিয়ে দিয়েছি। এই জায়গায় একটু দেখেন কালারটা স্কাই ব্লু হয়ে গিয়েছে, আর ব্ল্যাকের কারণে দেখেন আমার পুরো ইটসটা কালো বর্ডার ধারণ করেছে। আশা করি এই এতটুকু কোড আপনারা বুঝতে পেরেছেন। এখন নেক্সট আমরা এখানে ক্রিয়েট করব। উপরে দেখেন কেমন ফাঁকা ফাঁকা লাগতেছে, সাইডেও ফাঁকা ফাঁকা লাগতেছে, সুতরাং এই জায়গায় আমাদের টাইটেল এক্স লেভেল ওয়াই লেভেল এগুলো ব্যাখ্যা করে দিলে মনে হয় ভালো হয়। সর্বপ্রথম আমি টাইটেলটা দেই, পিএলটি ডট টাইটেল,
এটা জাস্ট ভিজুয়ালাইজেশনটাকে একটু ভালোভাবে বোঝার জন্য একটু মডিফাই করে নিচ্ছি। তো এখানে লিখবো পিএমএফ অফ কোনটা নিয়ে কাজ করতেছি। এখানে আপনি আপনার ইচ্ছা মতো লিখতে পারেন। আমি যেহেতু কলামটা নিয়ে কাজ করতেছি, কলামটা এখানে লিখে দিই। এখানে কলাম যে একদম শুদ্ধ হইতে হবে তার কোনো উপরে, এটা লেখাটা তো উপরে থাকবে, এখানে আপনি ইচ্ছা মতো লিখতেই পারেন। টাইটেল একটা দিবেন, আপনার মনের ইচ্ছা মতো টাইটেল আপনি দিতে পারবেন না। তো যাই হোক, এই জায়গায় আমি টাইটেলটা দিয়ে দিলাম। তার একটা সাইজ করে দিই, ফন্ট সাইজ করে দেব। ফন্ট সাইজ ইজ ইকুয়াল টু 12, 14, 13 ইচ্ছা মতো আপনি করতে পারেন। আমি 14 দিলাম। 14 দেওয়ার পর আমি রান করলাম। দেখেন উপরে একটা সুন্দর কি হয়ে গেল, এই এটার নাম বলে টাইটেল। সুন্দর একটা টাইটেল উপরে হয়ে গেল। এখন আমি চাচ্ছি এই এক্সে কিছু লেখা থাকবে, ওয়াইয়ে কিছু লেখা থাকবে। তাই সেই জন্য আমাকে একটু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি এক্স লেভেল এবং ওয়াই লেভেল আমাকে এখানে লিখে দিতে হবে। তো এই জায়গাটায় আমি লিখে দিই এক্স লেভেল PLT ডট এক্স লেভেল, ব্র্যাকেট আগে থেকে ক্লোজ করি, কমা দিলাম। তো যাই হোক, এখন আমরা কি করতেছি, এক্স লেভেল এবং ওয়াই লেভেল। তাহলে এক্সে আমি কি লিখতে চাচ্ছি, নাম্বার অফ ডিফেক্টিভ বোতলস, নাম্বার অফ ডিফেক্টিভ, এটা কপি করা আছে মনে হয়, আমি এটাই লিখে দিই, নাম্বার অফ ডিফেক্টিভ বোতলস। এই জিনিসটা নিচের দিকে, এক্সের নিচের দিকে লেখা থাকবে। সেক্ষেত্রে আমরা ফন্ট সাইজ কত করব, ফন্ট সাইজ ইজ ইকুয়াল টু 12 করলাম। জিনিসটাকে একটু নিচে নিয়ে আসি, এটার পরে এটা দিই, তাহলে আমার একটু সাজানো গুছানো থাকে। তো এখন এক্স লেভেল আমরা লিখে ফেলেছি, এখন ওয়াই লেভেল লিখব। ওয়াই লেভেল এখানে ওয়াই করে দিই। তো ওয়াই লেভেলে আমি শুধু রাখবো হচ্ছে প্রবাবিলিটি। এই জায়গাটায় আমি লিখতে চাচ্ছি যে জিনিসটা, এই যে 40, 35, 33, 25 যেগুলো আসছে, এগুলোর নাম হবে গিয়ে প্রবাবিলিটি, PRO প্রবাবিলিটি। তো আমরা দেখি অবস্থানটা কেমন হলো। এখানে দেখেন উপরে তো সুন্দর করে টাইটেল একটা হয়ে গেছে, নিচে নাম্বার অফ ডিফেক্টিভ বোতল এটা আমরা লিখে দিয়েছি, সেই জন্য এখানে এসেছে। তো এই জায়গাটা আমি যেহেতু কপি পেস্ট করেছি, সেই জন্য এই চিহ্নটা চলে আসছে। এই চিহ্নটা আমার ভাল লাগতেছে না, সরাই দেই। এখানেও চিহ্ন একটা দেখা যাচ্ছে, এই চিহ্নটাও আমার ভালো লাগতেছে না। যাক, এখন একটু ভালো লাগতেছে। তার নাম্বার অফ ডিফেক্টিভ বোতলস, তারপর এখানে প্রবাবিলিটি নামে কিছু একটা চলে আসছে। সুতরাং আমার এই জিনিসটা এখন একটু দেখার মতো হয়েছে, তাই না? এখন আমি একটি কাজ করব, সেটা হচ্ছে গিয়ে PLT ইন্ডেক্সকে আমি শো করে দিতে চাচ্ছি। ইন্ডেক্সটা যেন একটু দেখা যায়, সেজন্য আমি ইন্ডেক্সটা নিয়ে একটু কাজ করব। PLT ডট XTIC স্টিক্স, এক্সটিক্স আমি লিখলাম, লেখার পর PMF ডট ইন্ডেক্স। তাহলে এটা দিলে আমার কি হচ্ছে একটু দেখেন, এটা দেওয়ার পরে আমার ইন্ডেক্সটা এরকম হয়ে গেছে। একটু আগে কিন্তু দশমিক দিয়ে ভ্যালুগুলো চলে আসছিল, ইন্ডেক্সের ভ্যালু, কিন্তু এখন সরাসরি ইন্ডেক্সটা শো করতেছে, কারণ ইন্ডেক্সটাই আমি এখানে দেখাতে চাইছি, তাই না? তো আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তো আমার ইচ্ছা হলো এখানে একটু দাগ দাগ কিছু থাকলে আমার বুঝতে সুবিধা হয়। কেমন ফাঁকা ফাঁকা যেন লাগতেছে, একটু দাগ দাগ কিছু করে দেওয়া যায় কি না, সেজন্য আমি একটু ট্রাই করি। গ্রিড যে অপশান, এগুলো আমি করাইছি আপনাদের আগে। তো গ্রিডকে আমি নিলাম, নেওয়ার পরে এক্সিস, কোন জায়গায় আমি গ্রিডটা ক্রিয়েট করতে চাচ্ছি সেটা বলে দিতে হবে। এক্সিস ইজ ইকুয়াল টু কার সাথে, ওয়াই এর সাথে। অর্থাৎ ওয়াইকে বললাম যে তোমার মধ্যে কি হয়ে যাবে, গ্রিড হয়ে যাবে। তো হয়ে গেল। এখন লাইন স্টাইলটা কীরকম দেখেন, এখানে অলরেডি গ্রিড হয়ে গিয়েছে, কিন্তু এখানে জিনিসটা কেমন যেন খাপছাড়া খাপছাড়া কেমন যেন লাগতেছে। তা আমি একটু লাইন স্টাইল করে দিই, মানে একদম দাগ দাগ মনে হইতেছে। আমি দাগ দাগ চাচ্ছি না, দাগ দাগটা একটু যেন ভালো লাগে দেখতে, সেজন্য এটাকে একটু আমি কমাই দিতে যাচ্ছি। সেজন্য আমি লাইন স্টাইল
STYLE লাইন স্টাইল। বানান ঠিক আছে কিনা জানি না, বানান ঠিক না হলে কিন্তু ভুল ধরবে। সমান সমান আমি এখানে দুইটা চিহ্ন করে দিই, দেখি কি অবস্থা। দেখেন এখানে একটু ভাঙা 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 হয়ে গেছে মাঝখানে। আগে সোজা লম্বা সরলরেখার মতো ছিল, এখন মাঝখানে কিন্তু ভাঙা ভাঙা অবস্থান করতেছে, ঠিক না? দেখতে একটু ভালো লাগতেছে। তো এটার একটু মানে বেশি দেখা যাচ্ছে, বেশিটা যেন দেখা না যায়, একটু কম দেখা যায়, সেই জন্য আমরা এখানে আরও কিছু কাজ করতে পারি। আলফা ইজ ইকুয়াল টু 0.78, যা খুশি দেন, আমরা 7 দিয়ে দেখি। দেখেন এই জায়গায় অনেকটা কমে গিয়েছে, এই যে যে দাগটা আছে একটু কমে গেছে। আমরা যদি আরেকটু কমাই, 12 দিলে কেমন হয় দেখি। 12 দিলে একদম দেখা যাচ্ছে না, একটু দাগ। তা 8 করে দিয়ে দেখি কেমন হয়। 8ও খারাপ না, ভালোই। তো যাই হোক, আমি মোটামুটি পিএমএফের উপরে একটা প্লট ক্রিয়েট করে ফেললাম। এখানে আমরা ইন্ডেক্স নাম্বারটাকে নিলাম, ইন্ডেক্স নাম্বারকে নেওয়ার পরে এই যে ভ্যালুগুলো আছে সেগুলো এখানে শো করে দিলাম। তো যাই হোক, এখানে আমার এখন মিনকে খুঁজে বের করতে হবে। ডিস্ট্রিবিউশনটা কি ভালো না খারাপ সেটার অবস্থানটা বুঝতে হবে, অর্থাৎ ভেরিয়েন্সও বের করে দেখতে হবে। তো আমরা মিনকে ক্যালকুলেশন করব এখন, সেজন্য আমাদের কি করতে হবে, এই ডেটা সেটকে নিয়ে আসতে হবে। আলাদা ডেটা সেট বানাইছি না, এই ডাটা সেটকে নিয়ে এসে এর উপরে কি করতে হবে, মিন ক্যালকুলেশন করতে হবে। তা মিনকে আমরা দেখি, মিন সমান সমান 0.92 এসেছে, অর্থাৎ একের ঠিক কাছাকাছি অবস্থান করতেছে। তো ভ্যারিয়েন্সটা কেমন আছে, ভ্যারিয়েন্সটা আমরা একটু ক্যালকুলেশন করি। ভ্যারিয়েন্স ইজ ইকুয়াল টু ওই সেম জিনিসের উপরে আমরা ভ্যারিয়েন্স লাগাবো। এখন আমরা ভ্যারিয়েন্সকে দেখি, ভ্যারিয়েন্স আছে 82, 0.82। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কেমন আছে, এসটিডি ডেভ, আমি আজকে একটু ফাস্ট করতেছি, কারণ হচ্ছে বার্নলি প্রোগ্রাম কিন্তু আমি দেখিয়েছিলাম খুব আস্তে আস্তে। যেহেতু প্রোগ্রামগুলো একটু বড় হয়, আমরা ইন ফিউচারে আরও বড় বড় প্রোগ্রাম করব, মেশিন লার্নিং করব, তখন আমাদের অনেক দ্রুত যেতে হবে। আপনারা যদি এই লেখাগুলা বুঝতে কষ্ট হয়, তাহলে আপনারা অবশ্যই, অর্থাৎ আমি যে কোডিংগুলো করতেছি এগুলো বুঝতে কষ্ট হলে আপনারা আগের ভিডিওগুলো দেখবেন। আমি এমএল সেটআপ সম্পর্কে ব্যাখ্যা করেছি, আমি পান্ডার উপরে আলাদা ভিডিও বানিয়েছি, আমি বার্নলির উপরেও মোটামুটি ক্যাপচার করেছি, সব কিছু বোঝানোর, আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করেছি। সুতরাং ওই ভিডিওগুলো দেখলে আজকের ভিডিওটা আপনাদের খুবই ইজি হয়ে যাবে। তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা বের করে ফেলি, সেম জিনিসই করব, ডট এটার সাথে এসটিডি কাউন্ট করে দেব। এখন আমার এসটিডি ডেভিয়েশন কেমন হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। দেখেন আমাদের ভ্যালু এরকম আসছে, অর্থাৎ 0.90। আশা করি এতটুকু আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এখন আমরা কি কি পেলাম, আমরা পেলাম হচ্ছে গিয়ে মিন, ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন আমরা একটা প্লট ক্রিয়েট করব ভ্যারিয়েন্স এবং মিনকে বোঝার জন্য, অর্থাৎ মিন থেকে ভ্যারিয়েন্সটা কতটুকু আছে, কতটুকু দূরত্বে অবস্থান করতেছে, এগুলো আমরা বোঝার চেষ্টা করব। তাহলে এখানে আমরা মিন পেয়েছি 0.92, তার মানে ভালো অবস্থানেই আছে বোঝা যাচ্ছে। ভ্যারিয়েন্সের পরিমাণ একটু কম, অর্থাৎ মিনের চেয়ে কম আছে না, অবশ্যই। তাহলে এর প্রবাবিলিটি ভালো বলে আমরা এমনিই বুঝতে পারতেছি। এরপরে আমরা প্লটের মাধ্যমে বোঝার চেষ্টা করি। আমি ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মিনের উপর ডিপেন্ড করে একটি প্লট অঙ্কন করেছি। এই জায়গায় বেশি কিছু করিনি, এখানে একটা হিস্টোগ্রাম নিয়েছি, হিস্টোগ্রামে ম্যাক্সিমাম টু ভ্যালু কাউন্ট করেছি। আমরা মূলত হিস্টোগ্রাম ক্লাসে এই জিনিসটা ক্লিয়ার করেছিলাম কিভাবে বিন ক্রিয়েট করতে হয়, আপনারা হিস্টোগ্রামের ক্লাসটা দেখে আসবেন। যখন আমরা যে রেঞ্জটা নেই, রেঞ্জের ক্ষেত্রে আমরা 2 বেশি নেই, এটার কারণ আছে। কারণ হচ্ছে গিয়া, ধরেন আমরা যদি 1 থেকে 5 রেঞ্জের মধ্যে নেই, সেক্ষেত্রে আমরা 1 থেকে 4 পর্যন্ত লিখি, 1 এক্সট্রা থেকে যায়। আর আমরা ক্যালকুলেশনের ক্ষেত্রে ম্যাক্সিমামের সাথে 2 এক্সট্রা নেই। এটা হিস্টোগ্রামের ক্ষেত্রে আমরা নিতে পারি। আমার যে ক্লাসটা আছে আপনারা একটু দেখবেন হিস্টোগ্রামের উপরে। তো যাই হোক, এখানে বেশি কিছু করিনি, এখানে যে কোডগুলো করেছি আপনারা একটু দেখলেই পারবেন।
এগুলো তেমন একটা কিছু না। এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের যে ব্যাপার স্যাপার আছে, এক্স লেভেল ওয়াই লেভেল, এগুলো আমরা এখানে ক্যালকুলেশন করেছি। মিনের সাথে প্লাস করেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কালার করে দিয়েছি, মিনের সাথে মাইনাস করেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ইত্যাদি ইত্যাদি করে আমরা মিনের কতটুকু দূরত্বে আছে সেটা ক্যালকুলেশন করার চেষ্টা করতেছি। এটা আপনারা একটু ট্রাই করবেন বুঝার, না পারলে আমাকে অবশ্যই কমেন্টে লিখবেন। তো আমি বেশি কিছু বলতেছি না, প্রোগ্রামটা রান করেছি দেখেন। সেম প্রোগ্রামের উপরে আমি কাজ করতেছি। কাজ করার পরে আমি মিন ভেরিয়েন্স অনুযায়ী বোঝার চেষ্টা করব। এখানে আমরা 9.2 পেয়েছিলাম মিন, এই জায়গায় সরি, এখানে আমরা 0.92 আমরা মিন পেয়েছিলাম। ঠিক একের থেকে একটু কম, 0. এদিকে যেহেতু জিরোর পরিমাণ আছে, একের থেকে একটু কম 0.92 এই জায়গাটায় মিন অবস্থান করতেছে। এখন এই জায়গায় দেখেন মিনের কালার হচ্ছে লাল, আর প্লাস অর্থাৎ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পজিটিভ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সেক্ষেত্রে আমরা 1.83 পাচ্ছি। আর মিনের ক্ষেত্রে 0.1 থেকে শুরু হবে, 1.83 পর্যন্ত যাবে। আর আমরা টোটাল ভ্যালু ক্যালকুলেশন করে তো 1 পেয়েছিলাম, আর মিন আমরা এখানে পেয়েছি। তাহলে দেখা যাচ্ছে 0.01 এটা হচ্ছে গিয়ে এই জায়গায় অবস্থান করতেছে। এটা কিন্তু মিন থেকে বেশি একটা দূরত্বে অবস্থান করতেছে না। এই জায়গায়ও মোটামুটি বেশি একটা দূরে অবস্থান করতেছে না। তাহলে তাদের ডিস্ট্রিবিউশনটা মনে হচ্ছে কাছাকাছি। সেক্ষেত্রে রেজাল্টটা আমরা ভালো, মানে প্রবাবিলিটি ভালো হিসাবে আমরা জানতে পারি, রেজাল্টটা খুব ভালো হিসাবে জানতে পারি। তো যাই হোক, আমি মোটামুটি বাইনোমিয়াল সম্পর্কে ভালোই ধারণা দেওয়ার চেষ্টা করেছি। কোডিং করলাম, কোডিং দিয়ে বোঝানোর চেষ্টা করেছি কিভাবে আমরা রিয়েল লাইফে ডেটা সেটের মাধ্যমে কাজ করতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তো আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমরা নেক্সট পয়জন ভিডিও নিয়ে কাজ করব। আজকের মতো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বাইনোমিয়াল মোটামুটি শেষ করে ফেলেছি। তো আস্তে আস্তে আমরা আরও আপার লেভেলে যাব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। ওই ডেটাসেট নিয়ে আমরা কাজ করব এবং আজকে প্রোগ্রামিং সম্পর্কে ভালো ধারণা নিব। তো বেশি দেরি না করে চলুন আমরা স্ক্রিনে চলে যাই।